আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাপ্তাহিক আড্ডার দিন। তার আগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেসের পক্ষ থেকে। আজকে আমাদের সাপ্তাহিক আড্ডার দিন। আজকে আমাদের পূর্ব ঘোষিত আড্ডার বিষয় হচ্ছে স্টেমোনিয়াম। এর আগে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি জলাতঙ্ক কি এই বিষয়টা একটু সামনে আনছি। এই বিষয়ে খুব সাধারণভাবে একটু ধারণা দিয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাব। ধারণাটা দেয়া একটু যুক্তিসঙ্গত মনে করছি, যেহেতু এই বিষয়ের সাথে সম্পৃক্ত, সরাসরি সম্পৃক্ত, সেজন্য আরো আর কি এই বিষয়ে ধারণা দেয়া। তো প্রথমেই আমরা আসি যে আমার কথার মধ্যে যদি কারো বুঝতে সমস্যা হয়, এখানে যারা আছেন তারা অবশ্যই আমাকে জানাবেন কোনটা বুঝতে পারছেন না। যদি কোনো কথা বুঝতে না পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেটা বুঝাই দেওয়ার জন্য। আর যারা পরবর্তী আগে এখন হচ্ছে পরবর্তীতে দেখবেন, তারা কমেন্ট মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তো আজকে আমাদের বিষয়বস্তু তো স্টেমোনিয়াম বললামই আগে, এখন হচ্ছে আমরা জলাতঙ্ক কি সেই বিষয় একটু আগে হালকা ধারণা নিয়ে নিই। জলাতঙ্ক আসলে কি? জলাতঙ্ক হচ্ছে একটি ভাইরাস, যার দ্বারা যখন বিশেষ করে মাংসাশী বা শিকারী কোনো প্রাণী আক্রান্ত হয়, ওই ওই প্রাণী দ্বারা যখন অন্য কাউকে কামড় দেয়, তখন এই ভাইরাসটা ছড়ায়। তো বিষয়টা একটু আমরা লক্ষ্য করি। ধরেন একটা কুকুর কোনো সাধারণ একটা একটা মানুষকে কামড় দিল। এই কামড় দেওয়ার পরে কুকুর তো কামড়াইছে, আমরা জানি যে কুকুরের কোনো নিজস্ব বিষ নাই। জলাতঙ্ক কিন্তু কোনো বিষ না, একটা ভাইরাস। একটা সুস্থ কুকুর বা একটা সুস্থ বিড়াল বা একটা সুস্থ প্রাণী যদি হচ্ছে কোনো সব মানুষকে কামড় দেয়, তাহলে কিন্তু সে জলাতঙ্ক রোগগ্রস্ত হবে না। তখনই হবে যখন তার ভিতরে র্যাবিস ভাইরাস থাকবে। তো জলাতঙ্ক হয় কিভাবে? আক্রমণ হচ্ছে আক্রান্ত প্রাণী যখন কোনো মানুষকে কামড় দেয়, এর মাধ্যমে সেই মানুষের শরীরে এই ভাইরাসটা সর্বপ্রথম সংক্রমিত হয়। এই ভাইরাস এরপরে ইমিউনিটি ভেদে পার্থক্য আছে। কারো 15 দিন সময় লাগতে পারে, কারো 1 সপ্তাহের মধ্যে লক্ষণ প্রকাশ পেতে পারে, কারো আবার 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে এই লক্ষণ প্রকাশ পাইতে। এই লক্ষণ প্রকাশ পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি ভ্যাকসিন নেওয়া যায়, তাহলে আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। মানে এই আক্রান্ত ভাইরাস, এই ভাইরাসটা শরীরের মধ্যে যখন যায়, তখন মেরুদণ্ডের পিছন দিক দিয়ে হচ্ছে মাথায় ওঠার চেষ্টা করে। তো এই বললাম ইমিউনিটি হচ্ছে ভেদের সময়ের একটা পার্থক্য আছে। তো মস্তিষ্কে পৌঁছানোর আগ পর্যন্ত ধরা যাক কাঁধ পর্যন্ত হচ্ছে আমাদের আহ, ঘাড় পর্যন্ত আছে, এই সময় যদি কেউ ভ্যাকসিন নেয়, তাহলে আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। কিন্তু যদি একবার মস্তিষ্কে পৌঁছায়, তাহলে এলোপ্যাথি মতে আর কোনো চিকিৎসা নাই। মস্তিষ্কে পৌঁছানোর পরে এই ভাইরাসটা পর্যাপ্ত পরিমাণে বংশ বিস্তার করে, এবং এই ভাইরাসের একটা ধর্ম হচ্ছে যে তার বংশ আরও বিস্তার করার জন্যে, তার বংশ বাড়ানোর জন্যে সে মুখের লালার মাধ্যমে বাইরের দিকে আসে এবং অন্য মানে অন্য জীবজন্তু মানুষকে আক্রমণ করার চেষ্টা করে ওই মানুষের শরীরে যাওয়ার জন্য। এটাই মূলত হচ্ছে আমাদের জলাতঙ্ক। তো একটা প্রাণী যদি কামড় দেয় কাউকে, সহজ করে যদি বলি, খুব সহজে বোঝার উপায় হচ্ছে সেই প্রাণীটাকে যদি কিছু আমরা খেতে দিই, বিশেষ করে তরল জাতীয় কোনো খাবার, এই তরল জাতীয় খাবার যদি সে খুব সুন্দরভাবে খেয়ে নেয়, তাহলে আশা করা যায় সেই প্রাণীর কামড়ে জলাতঙ্ক হবে না। আর যদি দেখা যায় যে সেই প্রাণী খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, বিশেষ করে তরল খাবার খাইতে পারছে না, তাহলে বেশিরভাগ সম্ভাবনা আছে জলাতঙ্ক রোগ হয়ে যাওয়ার। এখন আক্রান্ত প্রাণীর নখের আঁচড়ে কি হচ্ছে জলাতঙ্ক হতে পারে? সম্ভাবনা খুবই ক্ষীণ, তবে উড়িয়ে দেওয়া যায় না। কেন উড়িয়ে দেওয়া যায় না? এই এই বিষয়টা হচ্ছে এরকম, লালা যখন টপ টপ মানে একাধারে আসতে থাকে, তখন তো প্রাণী তার মুখেও তার পা দেয়, সব জায়গায় থেকে যায়। তো এই লালাটা যদি কোনো কারণে তার নখে থাকে, সেখানে যদি যে নখ দিয়ে আঁচড় মারে, সেই ক্ষেত্রে এই ভাইরাসটি সংক্রমিত হতে পারে। আদারওয়াইজ এভাবেও হতে পারে যে এক জায়গায় ক্ষত আছে, সেই ক্ষতে প্রাণীটার কামড় দিতে হবে না, কিন্তু তার লালা যদি ওখানে পড়ে,
তাহলে তাহলে একটা মানে মানুষ জলাতঙ্ক রোগগ্রস্ত হয়ে যাবে। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে, যদি আমাদের বাড়িতে পোষা কোনো প্রাণী থাকে, যেমন বিড়াল, কাঠবিড়াল, কুকুর, তাহলে আমাদের উচিত নিয়মিত র্যাবিস ভ্যাকসিন দিয়ে নাও। আর যদি আমরা অন্য কোথাও থেকে আক্রান্ত হই, তাহলে আক্রমণের কথা যখনই মনে হবে, সেটা যতদিন আগেই হোক, হয়তো বা 3 মাস আগে আমাকে একটা কুকুরে কামড় দিয়েছে আমার মনে হলো, তাহলে সাথে সাথে ভ্যাকসিন নিয়ে নেওয়া এটাই ভালো, উত্তম সবচাইতে। তবে লক্ষণ প্রকাশ পাওয়ার পরে আর ভ্যাকসিনে কোনো কাজ করে না। তো এই হচ্ছে মোটামুটি জলাতঙ্ক বিষয় আমার হচ্ছে মানে একটু সতর্কতা। আমি মানে এই জন্য কথাটা বললাম, অবাক করা কিছু তথ্য আমাদের দেশে বিরাজমান আছে। যেমন অনেকে মনে করে জলাতঙ্কগ্রস্ত মানে জলাতঙ্ক হলে পেটের ভিতরে কুকুরের বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয়। অবান্তর কথাবার্তা এগুলা। একটা বাচ্চা হওয়ার জন্য শুক্রাণু দরকার, ডিম্বাণু দরকার, ইউটেরাস দরকার। শিক্ষিত লোকজন এগুলো বিশ্বাস করে কিভাবে, এগুলো হয় কিভাবে? আর ওঝার কাছে যায় কিভাবে? ওঝাই বা ঝাড়ার পরে এগুলো বাহির করে কিভাবে? মানে সম্পূর্ণ অবৈজ্ঞানিক, অযৌক্তিক এবং মূর্খামির একটা কথা। এই ধরনের কথা, এই ধরনের কার্যকলাপ থেকে আমাদের দূরে থাকতে হবে। অবশ্যই আমাদের বাড়িতে পোষা প্রাণী থাকলে আমাদের উচিত ভ্যাকসিন দিয়ে নেওয়া, নিয়মিত ভ্যাকসিন দেওয়া। আর বাইরের পশু দ্বারা যদি আমরা আক্রান্ত হই, তাহলে আমাদেরও ভ্যাকসিন দেওয়া উচিত। এই ক্ষেত্রে কি হোমিও চিকিৎসা নাই? আছে, হোমিও চিকিৎসা আছে। কেউ যদি নিজ দায়িত্বে নিতে চায়, তাহলে তাকে দেয়া যায়। নিজ দায়িত্বে নিতে হবে। এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, হোমিও ক্ষেত্রে আপনি কনফার্ম না। কনফার্ম না কেন বলছি? কনফার্ম না এর কারণ আছে, অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। ধরেন যে ওষুধটা দিলাম, সেটা তার লক্ষণে যায়ই না, আসেই না, তাহলে তো ওষুধ কাজ করবে না। সেই ক্ষেত্রে আমি এই বিষয়ে রিস্ক নেব কেন? এখন তবে যথেষ্ট ভালো ওষুধ আছে, আক্রান্ত হওয়ার পরেও খুব ভালো চিকিৎসা আছে, ইনশাল্লাহ আশা করা যায় সমস্যা হবে না আক্রান্ত হওয়ার পরেও। এলোপ্যাথিতে কোনো চিকিৎসা নেই, হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা আছে। তারই মধ্যে আমাদের অন্যতম মেডিসিন হচ্ছে আজকের যে আমাদের আলোচনা, স্টেমোনিয়াম। সেই স্টেমোনিয়াম আমি গতদিনে আলোচনার মাধ্যমে বলার চেষ্টা করেছি যে জলাতঙ্কের হচ্ছে যে আহ, ওষুধগুলো আছে, তার মধ্যে অন্যতম মেডিসিনের মধ্যে হাইড্রোফোমিনাম, হায়োসিয়ামাস, স্টেমোনিয়াম, বেলেডোনা অন্যতম মেডিসিন। এই কয়েকটা আক্রমণের আগে, সরি মানে রোগ প্রকাশের আগে এবং প্রকাশের পরে দুই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তবে এই ক্ষেত্রে আমি আবার ওই কথাটাই আগে আরেকবার বলে দেব যে এই ক্ষেত্রে সম্পূর্ণ রোগী নিজ দায়িত্বে যদি নিতে চায়, তাহলে দেয়া যায়। আদারওয়াইজ এইরকম ধরনের চিকিৎসা বা এইরকম ধরনের রিস্ক না নেওয়াটাই ভালো আমার জ্ঞানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জলাতঙ্ক। এই বিষয়ে কি কোনো কথা আছে আব্দুল মুতালেব ভাই, বা কারো কোনো কিছু আছে? নাই, তাহলে আমরা সতর্ক থাকবো আমাদের পোষা প্রাণীগুলো, কাঠবিড়ালি থেকেও, এবং হচ্ছে আমাদের অনেকের বাসায় বিড়াল থাকে, বিড়াল থেকেও। আচ্ছা, আমাদের আজকের আলোচনার যে মূল বিষয়টা হচ্ছে মূল বিষয় হচ্ছে স্টেমোনিয়াম। স্টেমোনিয়াম আপনারা দেখতে পাচ্ছেন, স্টেমোনিয়াম কেমন হয়? এই উদ্ভিদটা চেনে না এরকম মনে হয় বাংলাদেশে খুব কম মানুষ আছে। এই উদ্ভিদটার সাথে আমরা সবাই পরিচিত। ছোটবেলাতে আমরা অনেক খেলাধুলা করছি এই উদ্ভিদটা নিয়ে। আর এই উদ্ভিদের নাম আমাদের দেশের অনুযায়ী এটাকে বলে ধুতুরা। এর হচ্ছে এই উদ্ভিদের যে হচ্ছে আপনার মানে কি কি নাম বলে? উদ্ভিদের একটা কি নাম থাকে না, মানে গোটা বিশ্বের মানুষ যেভাবে চেনে আর কি, যেটারে সেটা হচ্ছে দুতুরা। একই একই কথা, একটু এমন তেমন। তো ধারণা করা হয় হচ্ছে আপনার যে বোটানিস্ট যারা হচ্ছে এই নামকরণ করেছে, তারা এই ভারতীয় উপমহাদেশের নামটা দেখেই, এই ধুতুরা নাম দেখেই তারা ধুতুরা এই নামকরণটা করেছে এই উদ্ভিদটার। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধুতুরা। তো মজার কিছু বিষয় দেখেন, ধুতুরার কিন্তু আমরা জানি ঔষধি অনেক গুণ আছে। আমরা মোটামুটি সবাই জানি মেলাগুলো ঔষধি গুণ আছে। সেই ঔষধি গুণগুলা প্রথমে আমরা একটু
আগে ঔষধি গুণগুলো বোঝার চেষ্টা করি, তারপরে আমরা মূল যে বিষয়টা সেটাতে আসতেছি। এটা আমি যে এখন বিষয়গুলো বলবো এটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ইয়ে মতে বলতেছি না, মানে অর্গান ম্যাটারি মেডিকেল মতে বলবো না। আমি এটা বলবো এই মতে যে হচ্ছে যে আগে যে আমরা যে এই উদ্ভিদের সাথে পরিচিত, কিভাবে পরিচিত, কি কি গুণ আছে, আমরা কিভাবে ব্যবহার করি, বিশেষ করে প্রাচীন সভ্যতার ইতিহাসে প্রাচীন যে চিকিৎসা শাস্ত্র, সেটা হচ্ছে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র। এই শাস্ত্র অনুযায়ী এই ধুতুরার বেশ কিছু ব্যবহার আমরা দেখতে পাই। সেই ব্যবহারগুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। তো ধুতুরা নামটা আমি বললামই, যে ধুতুরা নামকরণ সম্ভবত ধারণা করা হয় এই হচ্ছে যে ব্রিটিশ যে বোটানিস্টরা, তারা এই দেশের, আমাদের দেশের এই ধুতুরার নাম সাথে মিল রেখে অথবা উচ্চারণগত একটু এমন তেমনের জন্যে তারা এই উদ্ভিদটার নাম দিয়েছে ডুটুরা। আচ্ছা, টি দিয়ে যেটা শুরু হয় এটা। এখন তাহলে আমরা কিছু এর ঔষধি গুণগুলা একটু বোঝার চেষ্টা করি, যে ধুতুরা হচ্ছে কি কি ঔষধি গুণগুলো আছে। তো ভারতীয় যে শাস্ত্রগুলো আছে চিকিৎসা বিষয়, সেই সুশ্রুর একটা আহ, হচ্ছে সুশ্রুতে লেখা আছে এই ধুতুরার মূল পাগল, শৃগাল, কুকুর দংশনজনিত বিষ জলাতঙ্কের ঔষধ বলিয়া উল্লেখ আছে। সুশ্রুতিতে এইটারে আমরা যে কথাটা বলতেছিলাম জলাতঙ্কের রোগ হিসেবে এর যে মূল, এই মূলটা মানে এই গাছের যে শিকড়, মূল যেটা মূল অংশটা এই জলাতঙ্ক রোগের ক্ষেত্রে আদিকাল হতে ব্যবহার হয়ে থাকে। আব্দুল মোতালেব ভাই, আমার কথায় কি বোঝা যাচ্ছে না কোনো ইয়ে আছে, সমস্যা আছে? ওকে, হ্যাঁ ভাই বলেন, আপনি কিছু বলতেছেন? ভাইয়া, জলাতঙ্ক রোগের মানে লক্ষণগুলো কি কি এটা একটু বলবেন আলোচনায়? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আলোচনার মধ্যে ইনশাল্লাহ আসবে এটা, পুরাপুরি আসবে না, তবে স্টেমোনিয়াম যেহেতু জলাতঙ্কেরই লক্ষণ, সেহেতু এর মধ্যে আসবে ইনশাল্লাহ। তো আদিকাল থেকেই আমরা জলাতঙ্ক রোগে এই ধুতুরার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা যাই হচ্ছে এটার আরও কিছু ব্যবহার আছে। উল্লেখ আছে যে মাথায় যাদের টাক পড়ার সমস্যা আছে, এই পাতার রস এই পাতার রস করে মাথায় লাগালে খুব উপকার হয় বলে সেই শাস্ত্রে উল্লেখ আছে। হরিতে আছে, হরি নামের গ্রন্থে উল্লেখ আছে যে বায়ুজনিত চক্ষু রোগে ধুতুরা মূলের রঞ্জন খুব উপকারী। আচ্ছা, ভাব প্রকাশে উল্লেখ আছে যে স্তন বেদনা, স্তন প্রদাহ এবং স্তন ফিতিতে এর পাতার হচ্ছে সরি এর পাতার রস এবং হরিদ্রার প্রলেপ, ব্যবহার করলে খুব উপকার হয়, এবং কৃমি রোগেও এই একই পাতার রস এবং হরিদ্রার প্রলেপ ব্যবহার করলে যথেষ্ট উপকার হয় বলে উল্লেখ আছে। তারপরে কি উল্লেখ আছে, গমের রুটি, ছোলা, মটর বা যে কোনো রকমের গুরুপাক জাতীয় খাবার হচ্ছে ভক্ষণের ফলে যে বায়ুদোষ বা গ্যাস হয়, এই এই বিষয়ে এই ধুতুরার বেশ ভালো একটা সুনাম আছে। তারপরে আছে পায়ের ফাটাতে সরিষার তেলের সাথে এর বীজ, যে বীজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বীজগুলো গরম করে পায়ের ফাটাতে লাগালে বেশ উপকার হয় বলে উল্লেখ আছে। আমি এখানে একটা জিনিস আমি আবারও বলে দিই, আমি কিন্তু এই কাজগুলো করতে বলছি না। মানে তার মানে আবার কেউ হচ্ছে এইটা হলে এরকম, ওইটা হলে ওইরকম, এই করার কাজগুলোতে যায় না। ওটা হচ্ছে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ভেষজ হিসেবে তার যে আগে থেকে যে সুনামগুলো আছে, কোন কোন ভাবে ব্যবহার হচ্ছিল সেটা। আমরা আমাদের ব্যবহার প্রণালী কিন্তু এগুলা না, অবশ্যই এগুলো না। আমি জাস্ট হচ্ছে আমাদের ধারণার জন্য, নলেজের জন্য এই কথাটা বলতেছি। এগুলো কি কাজে আসে? কাজে আসে। এই লক্ষণগুলো যদি আমরা বাস্তব জীবনে দেখতে পাই, সেটার সাথে যদি আমরা স্টেমোনিয়ামের কিছু মিল পাই, তাহলে আমরা সেই ক্ষেত্রে প্রয়োগ করব। আমরা এই কাজগুলোতেও প্রয়োগ করব, কিন্তু
সেখানে যেমন যেমন হচ্ছে পায়ের ফাটার জন্য সরিষার তেলের সাথে এই বীজটা গরম করে পায়ের ফাটাতে লাগলে হচ্ছে উপকার হয়। এটা আমি বলছি, কিন্তু এটা আমি করার জন্য বলছি না। আমি যদি এরকম ক্ষেত্রে আমি স্টেমোনিয়ামের লক্ষণ পাই পায়ের ফাটার ক্ষেত্রে, তাহলে আমি কি করব, আমার হোমিওপ্যাথি যে মেডিসিন আছে স্টেমোনিয়ামটা ব্যবহার করব। তো এটা আর কি। তারপরে চন্দ্র চন্দ্র দত্ত বলেছেন যে উন্মাদ রোগের এইটি বিশেষ উল্লেখযোগ্য একটা মেডিসিন। এই বিষয়টা আমরা আগে থেকে জানি, অনেকেই জানি বিষয়গুলো। তারপরে বঙ্গসেন উল্লেখ করছে যে পায়ের গোদ রোগে এর বীজ উত্তম রূপে হচ্ছে পোষণ করে বাইটে নিয়ে হচ্ছে জলের সাথে ক্রমশ যদি একটু করে বাড়ায় বাড়ায় খাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে পায়ের যে গোদ রোগ হয়, ফুলে যায়, গোদ রোগটা হয়, সেই রোগের ক্ষেত্রে খুবই কার্যকারী হচ্ছে ইয়া পাওয়া যায়, ফল পাওয়া যায়। তারপরে কি, ইহার পাতার রস, এর পাতার রস মুরব্বা সহ হচ্ছে মানে অ্যালোসক্রেটিনা যে আমাদের যে উপকরণটা সেটা সহ যদি আপনার হচ্ছে কর্ণমূল প্রদাহ, মাম্প যে প্রদাহ হয়, সেই প্রদাহতে যদি আমরা লাগাই, মানে সেই প্রদাহ যদি লাগানো হয়, তাহলে সেই প্রদাহ হতে মানে আপনার বসে যায়, অথবা হচ্ছে আহ, অনেক সময় ভালো হতেও দেখা যায় আর কি। প্রদাহ মানে ওর ওখানে ইনফেকশন হয় না, পেকে যায় না, মামগুলা বসে যেতে দেখা যায়। এই মোটামুটি যে হচ্ছে আমরা ভারতীয় কিছু বিখ্যাত বই থেকে, কিছু বিখ্যাত মানুষের যারা বড় বড় হচ্ছে সেই সময়ের পণ্ডিত ছিলেন, তাদের থেকে উদ্ধৃতি করলাম যে তারা এই মেডিসিন, এই ভেষজটাকে কি কিভাবে ব্যবহার করত। এবার এবার আসলে মূল বিষয় হচ্ছে আমরা কি কিভাবে ব্যবহার করব। তাহলে আমরা পরের বিষয়ে চলে আসি। সেটা হচ্ছে আমরা প্রথমেই মায়াজমটা একটু দেখে নিই। মায়াজমের ক্ষেত্রে এটি হচ্ছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে শরিক মায়াজমের ক্ষেত্রে 2 স্টার, সাইকোটিক মায়াজমের ক্ষেত্রেও 2টা স্টার, এবং সিপিলিটিক মায়াজমের ক্ষেত্রে আমরা 5টা স্টার দেখতে পাচ্ছি। স্টার দ্বারা এর গুরুত্ব বোঝানো হয়েছে যে কোন কোন মায়াজমের উপরে তার কাজ কতগুলো, মানে কতটুকু। আমি কি মায়াজম বিষয়ে একটু বিস্তারিত বলবো আব্দুল মুতালিব ভাই? মানে শরীর মানে হচ্ছে ইয়ের মায়াজম আর কি, স্টেমোনিয়ামের মায়াজম। এই মায়াজমের উপরে কিভাবে 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 আর কি, কোন মায়াজমের ক্ষেত্রে আমরা পাচ্ছি, ক্ষেত্রটা পাচ্ছি কিভাবে। আচ্ছা, আমি মায়াজমের ক্ষেত্রে যদি আমরা, এই বিষয়ে বললে একটু বেশি ভালো হয়। আচ্ছা আমি মায়াজমের ক্ষেত্রে, মায়াজমের বিষয়ে বললে একটু বেশি। আচ্ছা আমি মায়াজমের ক্ষেত্রে আসতেছি। মায়াজমের ক্ষেত্রটা এরকম, এটা শরিকের মাঝামাঝি অবস্থায়, শরিক মাঝামাঝি মাত্রায়। কেন, বা কি কি লক্ষণ আমরা শরিকের ভিতরে পাবো? তীব্র ভয়, অকারণে আতঙ্ক, একা থাকলে ভয়, অন্ধকারের ভয়, মানসিক অস্থিরতা, অতিরিক্ত উত্তেজনা, এগুলা শরিক সিমটম। আচ্ছা, এইবার তাহলে আমরা সাইকোটিক সিমটম। সাইকোটিক হচ্ছে কম থেকে মাঝারি, মোটামুটি মাঝারি পর্যায়ে। কোন কোন লক্ষণগুলো আমরা সাইটোকি আওতায় ফেলবো? অস্বাভাবিক আচরণ, হাসি কান্না একসাথে, অপ্রাসঙ্গিক কথা বলা, এটা হচ্ছে সাইকোটিক মায়াজম। এরপরে আমরা সিপিলিটিক মায়াজমটা দেখি। সিপিলিটিক মায়াজমের প্রভাব অত্যন্ত বেশি, খুব গভীর, ডিপ। কেমন, কি কি লক্ষণ আমরা সিপিলিটিক পাবো? যদি হচ্ছে স্টেমোনিয়ামটা মূলত বেশিরভাগ লক্ষণই মানসিক লক্ষণ। তো কি কি লক্ষণ আমরা পাবো সিপিলিটিক মানসিক লক্ষণগুলা? হিংস্রতা, ধ্বংসাত্মক একটা প্রবণতা, নিজে বা অন্যের ক্ষতি করার ইচ্ছা, নিজের ক্ষতি অথবা অন্যের ক্ষতি করার ইচ্ছা, চরম উন্মাদনা, ডিলিরিয়াম, আলো পানি আয়নাতে ভয়। এটা হচ্ছে আমাদের সিপিলিটিক টেন্ডেন্সি। আব্দুল মুতালিব ভাই, এটা কি পরিষ্কার মায়াজম ক্ষেত্র? আচ্ছা, এখন আমরা তাহলে এর পরবর্তী হচ্ছে ইয়েতে যাই, কাতরতা।
হট কোল্ড রিলেশনের মধ্যে আমরা হচ্ছে স্টেমোনিয়ামকে পাবো শীতকাতর। শীতকাতর রোগী অনেক লক্ষণই হচ্ছে গরম সেক দিলে উপশম হয়। এরপরে আসি আমরা আমরা দেখতে পাচ্ছি যে স্টেমোনিয়াম মূলত বাম দিকটাকে বেশি আক্রান্ত করে। উল্লেখ্য, আমি যারা হয়তো বা নতুন কিনা পরে অন্য সময় পরে কেউ যদি দেখে, তার মানে কি ডান দিকে কাজ করে না, করে না তা না, অবশ্যই করে। এটা বলছি ও মানে সবচেয়ে বেশি আক্রান্ত করে যে সাইডটা, সেই সাইডের কথা বলছি, অপেক্ষাকৃত যেগুলো বেশি। এরপরে আমরা দেখি যে হচ্ছে স্টেমোনিয়ামের যে ক্রিয়াস্থল, সেই ক্রিয়াস্থলগুলো আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্ক, রক্ত সঞ্চালন, গলা, চর্ম, মেরুদণ্ড, স্নায়ু, বক্ষদেশ, জননাঙ্গ, জননেন্দ্রিয়। এটা আমরা দেখলাম এর হচ্ছে ক্রিয়াস্থল। কোন কোন রোগে ব্যবহার হয় সাধারণত? সাধারণত কোন কোন রোগে ব্যবহার হয়? সাধারণত যে যে রোগে ব্যবহার হয়: খিঁচুনি, বিহেভিয়ার ডিসঅর্ডার, সেরিব্রাল এক্সাইটমেন্ট, কলেরা, সানস্ট্রোক, উদরাময়, আমাশয়, মস্তিষ্কের প্রদাহ। মস্তিষ্কের প্রদাহ মানে মেনিনজাইটিস এর মধ্যে পড়ে যায় হচ্ছে। তারপরে হচ্ছে জরায়ু রক্তস্রাব, ফোবিয়া ডিসঅর্ডার, তারপরে হচ্ছে ব্রেন টিউমার, হঠাৎ রোগের আক্রমণ, সেক্সুয়াল ডিসঅর্ডার, টিটেনাস। তারপরে আমরা পরবর্তীতে যাই। পরবর্তী বিষয়ে আমরা যাচ্ছি স্টেমোনিয়ামের মূল কথা, মানে অল্প কথায় স্টেমোনিয়ামকে চেনার বিষয়টা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্টেমোনিয়ামকে আমরা অল্প কথায় চিনব কিভাবে? প্রথম কথা, প্রচণ্ড প্রলাপ। দ্বিতীয় কথা কি? পর্যায়ক্রমে ধর্মভাব এবং কামোন্মাদনা। তৃতীয় কথা হচ্ছে বাচালতা ও জলাতঙ্ক। চতুর্থ কথা হচ্ছে আলো ও সঙ্গী চায়, কিন্তু রোগ যন্ত্রণার কোনো অভিযোগ করে না। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে চারটা আর কি হচ্ছে অল্প কথায় স্টেমোনিয়ামকে বোঝার কথা। এইখানে ন্যাশ উনি মেবি 60টার কথা বলেছেন, উনি 60টাকে বেশি হাইলাইট করছে। আমরা যদি সময় সুযোগ পাই তাহলে ন্যাশের সেই 60টা লক্ষণও আমরা দেখে নেব, কারণ লক্ষণগুলো খুব গুরুত্বপূর্ণ। উনি হচ্ছে পরবর্তীতে দেখা গেছে কি সব ডাক্তাররাই ন্যাশের কথা খুব উল্লেখ করছেন, সব বিষয়গুলো উল্লেখ করছে। তার মধ্যে একটা রোগীলিপিও খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মনে হয় না বললে অপরাধ হবে, এরকম আর কি। তা আমরা এর স্বভাবটা আসলে কেমন হয়? স্বভাব মূলত এর স্বভাবটা মূলত এরকম: হাঁটু গেড়ে প্রার্থনা করে, হাহুতাশ করে, প্রলাপ ও বাচালতা, সবসময় কথা বলে, পদ্য রচনা করে, চিৎকার করে, সামঞ্জস্যহীন কথা বলে, হাসে, প্রার্থনা করে, অনুনয় বিনয় করে, আলোচনায় সঙ্গী চায়, একদম একা থাকতে পারে না, নির্জনে একা ঘরে থাকা অসম্ভব, অন্ধকারে 2 কদমও হাঁটতে পারে না। মূলত এটা তার স্বভাব, স্বভাবগত যে দিকটা, সেটা আমরা এরকম দেখতে পাই। আসুন এবার আমরা মনসহ আনুষঙ্গিক লক্ষণগুলা একটু হচ্ছে জানার চেষ্টা করি। মনসহ যে আনুষঙ্গিক যে লক্ষণগুলো, বেশিরভাগ হচ্ছে স্টেমোনিয়ামের লক্ষণ মানে মানসিক লক্ষণই বেশি। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মানসিক লক্ষণ আলোচনা করতে যাই, আর কিছু সাইড সিমটম আছে সেগুলো চলে আসবে। মূলত এগুলো সবই মানসিক সিমটমের মধ্যেই পড়বে। তো এই রোগীরা আসলে কেমন? আমরা আলোচনা করেছিলাম যে হায়োসিয়ামাসের কথা। হায়োসিয়ামাসের খুব পাশাপাশি মেডিসিন, বা এই জলাতঙ্কের যে মেডিসিনগুলো, সেই মেডিসিনগুলো খুব পাশাপাশি মেডিসিন, এই 4টে মেডিসিন: হাইড্রোফোবিনাম, স্টেমোনিয়াম, তারপরে হচ্ছে হায়োসিয়ামাস আর বেলেডোনা। স্টেমোনিয়াম, হায়োসিয়ামাস তো হচ্ছে কি সব কিছুই মৃদু, এর সব কিছুই
মোটামুটি দুর্বল প্রকৃতির এবং হচ্ছে কোনোটাই খুব সক্রিয় না। আর প্রচণ্ডতা হাইসিয়ামাসের মধ্যে ছিল না, আমরা দেখতে পাইনি। আর স্টেমোনিয়াম হচ্ছে প্রচণ্ড, মানে প্রচণ্ডতা আছে, যে কোনো বিষয় খুব সিরিয়াস, প্রচণ্ড আক্রমণাত্মক। এই হচ্ছে আমাদের স্টেমোনিয়ামের বিষয়টা। আচ্ছা, তো স্টেমোনিয়াম হাইসিয়ামাসের মাঝে অনেক সদস্য আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। স্টেমোনিয়াম আসলে আমরা যে কথাগুলো দেখতে পাচ্ছি, আমরা যে মূল কথাগুলো যদি সেই কথাগুলোই বলি, মূল বিষয়গুলো আমরা যেগুলো আলোচনা করলাম, যে মূল যে কথাটা স্টেমোনিয়ামের যে মূল কথা, সেটা হচ্ছে অন্ধকার ভীতি, একা থাকলে ভয়, আলো চায়, সঙ্গী চায়। এখন আমরা একটু একটু বিস্তারিত আলোচনা করি। স্টেমোনিয়ামের রোগীরা প্রচণ্ড আক্রমণাত্মক হয়। এরা মানুষকে আক্রমণ করতে যায়, কাছে পাইলে কামড় দিয়ে দিবে। এরা হাইসিয়ামাসের মতো অশালীন কথাবার্তা বলে, অশ্লীল গান গায়। ধরা যাক হচ্ছে সতী সাবিত্রী একটা মেয়ে, খুব ভালো একটা মেয়ে, কিন্তু যখন এই হাইসিয়ামাসের আক্রান্ত হয় তখন এমন অশ্লীল ভাষায় গান করে যে দরজা জানালা বন্ধ করে রাখতে হয়, প্রতিবেশীরা যেন শুনতে না পায়। এরা যৌনাঙ্গগুলা উন্মুক্ত করে, প্রদর্শন করে। এই স্বভাবগুলো আমরা ঠিক হাইসিয়ামাসের মতোই দেখতে পাই। এর শিশুরা যৌনাঙ্গ ধরে টানাটানি করে, সবসময় হাতটা যৌনাঙ্গের উপরে থাকে। এরা ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। এই মনে করে যে তাকে কুকুর তাড়া করতেছে, কুকুর তাকে আক্রমণ করবে, কুকুর কামড় দেবে। জলাতঙ্কের রোগের কথা বলছিলাম, এই তো জলাতঙ্কের রোগের যে লক্ষণগুলা, যে কুকুর তাকে আক্রমণ করবে, কামড় দিবে, কেউ তাকে আসতেছে কামড় দেখে কেউ তাকে মারে ফেলবে। সে তাকে কেউ মারে ফেলবে, মানে হত্যা করবে, এটা তো সে মনে করে। আবার সেও মানুষকে হত্যা করতে চায়, যদি সে কাছাকাছি পায় হয়তো বা করেও ফেলতে পারে। এতই প্রচণ্ডতা, আক্রমণ করবে, জামা কাপড় ছিঁড়ে ফেলে দিবে, খামখোর করে দিবে, কামড় দিবে। যে আপনার জলাতঙ্কের যে লক্ষণগুলা, কামড় দিতে যাবে, কামড় দিয়ে দিবে। এই লক্ষণগুলো আমরা হাইসিয়ামাসের মধ্যে দেখতে পাবো। সেলিম রেজা ভাই, আমরা সেলিম রেজা ভাইকে দেখতে পাচ্ছিলাম। যা হোক, এর প্রলাপগুলা, এর যে প্রলাপ বকে, প্রচণ্ডতা থাকে। মানে বকতেই থাকে, বকতেই থাকে, বকতেই থাকে, জোরে জোরে বকতে থাকে, যতক্ষণ পর্যন্ত না তার কণ্ঠস্বর আওয়াজ বসে যায়, ততক্ষণ পর্যন্ত এরা অনবরত বগর 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 করতেই থাকে। এরা বিভিন্ন প্রকার জীবজন্তু, জানোয়ার, ছোট জীব, কীট পতঙ্গ দেখতে পায়। নিজের মনে এভাবে কাপড়ে খোটে। যদি বলা যায় যে কি করতেছেন, বলছে কাপড়ে অনেক কীট পতঙ্গ হেঁটে বেড়াচ্ছে, বিশেষ করে বুক পাড়া দিয়ে যারা চলে সেরকম কীট পতঙ্গ, আমি এদেরকে পরিষ্কার করছি। তারপরে যারা উপস্থিত ব্যক্তি থাকে তাদেরকে বলে, তোমরা একটু আমাকে সহযোগিতা করো তো, আমার বিছানায় দেখো অনেকগুলো সারপোকা, একটু সারপোকাগুলো আমাকে ধরে দাও তো। একটা মানুষ উপস্থিত নাই, সেই মানুষের সাথে সে ধরেন শুয়ে আছে, শোয়া অবস্থায় আছে, যে উপস্থিত নাই তার সাথে সুন্দরভাবে কথা বলছে। অন্য কেউ যদি বাইরে থেকে কথা শোনে তাহলে মনে করবে সে উপস্থিত আছে, মূলত সে উপস্থিত নাই। এরা অনেক কিছু দেখার দাবি করে, তার মধ্যে একটা ফেরেশতা দেখতে পায়, যে আমি এরকম দেখতে পাচ্ছি, মৃত ব্যক্তি দেখতে পায়, প্রেতাত্মা দেখতে পায়। এরকম ডিলুশন তাদের ভিতরে কাজ করে। আর একটা বিষয় আছে, এরা অন্য সব বিষয়গুলোকে খুব ছোট মনে করে এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গ বা নিজের বিশেষ বিশেষ জিনিসগুলোকে বেশ বড় করে মনে করে, এত বড়, এবং তাদের ধারণাগুলো এতই মানে কি বলবো যে অথেন্টিক, যে আপনি তাকে একদম উড়াই দিতে পারবেন না। সে আপনাকে দেখায় বলবে, দেখো আমার এই হাতটা কত বড় হয়ে গেছে, দেখো মনে হচ্ছে আহ, এই ওই গোটা বাড়ির চাইতে সবকিছু চাইতে আমার হাতটাই বড়। এইভাবে তারা
হচ্ছে নিজের অঙ্গ প্রত্যঙ্গের কথা বলে, মানে এমনভাবে তাদের কথাগুলোতে এত মানে যুক্তি সহকারে বা এত সুন্দর করে উপস্থাপন করবে, মনে হবে সত্যি সত্যি বিষয়গুলো আসলে তাই। এটা আমার বর্ণনা, এটা ডাক্তার কেন্টের বর্ণনা, উনি এরকম ভাবে বলেছেন আর কি। আমি তার কথা নকল করলাম এখানে। আব্দুল মোতালেব ভাই, আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আব্দুল মোতালেব ভাই, কেউ একজন ক্যামেরায় থাকেন। আমি তো তাছাড়া বুঝতে পারবো না আসলে ভিডিও চলতেছে না অফ আছে, বোঝা যায় না। জি ভাই, থাকেন আপনি। আব্দুল মোতালেব ভাইকে খুঁজে পাচ্ছি না, আপনি থাকেন। তো তারা আত্মবিশ্বাসের সাথে তাদের নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো বড় হয়ে গেছে এরকম দেখায়, যে দেখো আমার অঙ্গগুলো কত বড় হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি একটা রুগীলিপির কথা বলি, না বললে হয়তো বা অপূর্ণতা থেকে যাচ্ছে। ডাক্তার ন্যাশ একটা রুগীলিপির কথা উল্লেখ করছেন। এই একই বর্ণনা প্রায় হালিখানেক, তার উপরে মানে 5-6টা বইয়ে একই বর্ণনা উল্লেখ করা হয়েছে। তার ডাক্তার ন্যাশের এই রোগীলিপিটা শেয়ার করা হয়েছে। ডাক্তার ন্যাশ বলতেছেন যে 30 বছর বয়সী একটা মহিলা, সে আনন্দ ভবনের জন্য বাইর হয়। তো আনন্দ ভবনে যাওয়ার ফলে সে রোদের মধ্যে টানা কয়েকদিন ঘুরে বেড়াইছে। ঘুরে বেড়ানোর পরে এরপরে তার মাথায় প্রচণ্ড ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, এবং এরপরে সে সবাইকে ডেকে নিয়েছে, সবাইকে বলছে যে শোনো, কালকে সকালে কিন্তু আমি মারা যাব, তুমি সকাল পর্যন্ত তোমরা থাকো আমার সাথে, আমি কিন্তু মারা যাব। সে অসুস্থ, এবং সে ডাক্তার ন্যাশকে দেখাচ্ছে যে দেখেন ডাক্তার তুমি বলছে, ডাক্তারকে বলছে তুমি এদিকে আসো, দেখো দেখো আমার পাটা কত বড় হয়ে গেছে, মনে হচ্ছে না এই সব কিছু চাইতে আমার পাটাই বড়। এই লক্ষণের উপরে ভিত্তি করে ডাক্তার ন্যাশ তাকে স্টেমোনিয়াম দিলেন। স্টেমোনিয়াম তিনি 6 ব্যবহার করেছিলেন। সেই ক্ষেত্রে ডাক্তার ন্যাশ বলতেছেন আমি এই রুগীকেই, এই রকমের রুগীকেই স্টেমোনিয়াম সিএম ব্যবহার করেছিলাম। তো আমরা এর মাধ্যমে একটা জিনিস এটুকু বুঝতেছি যে এটা হচ্ছে 6 থেকে শুরু করে সিএম পর্যন্ত সব পাওয়ারই ভালো কাজ করে, ভালো ব্যবহারযোগ্য হচ্ছে পাওয়ারগুলো। তাহলে আমরা এই বিষয়গুলো পাইলাম। তারপরে বিষয়গুলো কি? তারপরে বিষয়গুলো হচ্ছে হায়োসিয়ামাসের রোগীরা উজ্জ্বল আলো, যেমনি তারা, আমি আমি কিন্তু বলতেছি যে হায়োসিয়ামাসের রোগীরা অন্ধকার ভয় পায়, অন্ধকারে দুর্কদমও চলতে পারে না। এর বিপরীতের লক্ষণ কি? তারা উজ্জ্বল আলো, আয়না, পানির প্রতিফলন, পানির যে প্রতিবিম্ব, একটা ছবি হয়, এগুলো সহ্য করতে পারে না। চকচকে রং, এগুলো দেখলে তাদের সমস্ত যে লক্ষণ আছে, যেমন কারো খিঁচুনি, কারো প্রস্রাবের সমস্যা, এই সমস্যাগুলো থেকে সব সমস্যাই বর্ধিত হইতে আমরা দেখতে পাই। মূলত এইগুলা কারণেই হায়োসিয়ামাস, সরি হচ্ছে স্টেমোনিয়াম, এই হচ্ছে জলাতঙ্ক রোগের ক্ষেত্রে এইরকম মানে খুব বেশি ব্যবহার হয়, কারণ এই লক্ষণগুলো হচ্ছে জলাতঙ্কের লক্ষণ। উজ্জ্বল আলো সহ্য করতে পারে না, আহ, হচ্ছে পানিতে যে নিজের ছবি দেখা যায় সেই জিনিসটা ছবি সহ্য করতে পারে না, পানি দেখলে সহ্য করতে পারে না, পানি দেখলে খাইতে পারে না, পানি খালে পানি পানি পান করার পরে দম বন্ধ হয়ে যায়, পানিগুলো বাহির হয়ে চলে আসে। জলাতঙ্ক রোগের ক্ষেত্রে আমরা যেমনটা দেখতে পাই, জলাতঙ্ক রোগগ্রস্ত মানুষ, পশু, এরা পানি খাইতে পারে না, তরল জাতীয় কোনো খাবার খাইতে পারে না। যদিও কষ্ট করে একটু খায়, দম বন্ধ হয়ে যায় এই লালাগুলোর কারণে, আর এই পানি নিচের দিকে নামে না। ভয় তো পাই, এবং শুধু ভয় পায় না, বাস্তবতাও তাই। আব্দুল মুতালিব ভাই, কই গেছিলেন আপনি? আমি আপনাকে খুঁজে পাইতেছি না। আচ্ছা, আমরা বলছিলাম যে উজ্জ্বল আলো, যেমন এরা আলোতে মানে আলো অন্ধকারে ভয় পায়, তেমনি উজ্জ্বল আলোতেও ভয় পায়। আলো চায়, কিন্তু খুব উজ্জ্বল আলো নয়। অন্ধকারে থাকতে পারে না, তারা সঙ্গী চায়। তারা যদি সাথের কেউ থাকে, তাহলে তাকে খুব জড়ায় ধরে, চেপে ধরবে, যে এই আমাকে আক্রমণ করতে আসতেছে, এই কুকুর আমাকে ধরতে আসবে, কামড় দেবে আমাকে, একজনকে ধরে নেবে, যে বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। এই বিষয়গুলা আমরা হচ্ছে হায়োসিয়ামাসের মধ্যে দেখতে পাই। হায়োসিয়ামাসের উল্লেখযোগ্য আরেকটা বিষয়, আমি এটা মানসিক লক্ষণ লক্ষণ না, যে এর
বেশিরভাগ যে লক্ষণগুলো থাকে এর ভিতরে ব্যথা জ্বালা যন্ত্রণার অভিযোগ করে না, কোথায় কষ্ট সেই অভিযোগগুলো করে না, শুধু তাদের এই সিমটমগুলো দেখা যায়। ধরা যাক পক্ষাঘাত প্যারালাইসিসের একটা রোগী, প্যারালাইসিস হয়েছে হয়েছে ঠিক আছে, কিন্তু সে কোনো অভিযোগ করে না যে প্যারালাইসিস জন্য আমার এই যন্ত্রণা করতেছে, এই হইতেছে, সেই হইতেছে, এরকম কোনো অভিযোগ থাকে না। মূলত ওপিয়ামের মতো স্টেমোনিয়ামে তেমন কোনো রোগের কোনো অভিযোগ থাকে না। আচ্ছা, এর যে এর অঙ্গ প্রত্যঙ্গগুলো বিশেষ একটা পেশি অথবা সমস্ত শরীর কাঁপতে দেখা যায়, অনর্গল অনর্গল নড়তেছে, কাঁপতেছে, এরকম দেখা যায়। এর এক পাশে প্যারালাইসিস এবং অপর পাশে এই স্পন্দনগুলো আমরা দেখতে পাবো। ধরা যাক তার বাম দিকে প্যারালাইসিস, ডান হাতের ডান অঙ্গগুলোকে লাফাইতে দেখবো, মাংসপেশিগুলো আমরা স্পন্দন লাফাইতে দেখতে পাবো। তারপরে আমরা আসি, এদের মাথা বালিশে রাখতে পারে না, বালিশে রাখে তো মাঝে মাঝে বালিশ থেকে উঠে একদম খাড়া হয়ে যায় অথবা একদিকে ঢালা দেয়। এরা খুব অস্থির প্রকৃতির, সব সময় অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে, মনে হয় সুই সুতা দিয়ে কোনো কিছু সেলাই করতেছে, কোনো কিছু ধরতেছে, কোনো কিছু করতেছে, আসলে কিছু না, কিন্তু এমন মনে হবে। অথবা ওই যে চরকাতে যেমন সুতা ইয়ে করে, তাতে যেমন কাপড় বোনায়, সেরকম অঙ্গভঙ্গি করবে, দেখে মনে হবে যে বিশেষ কিছু করতেছে, আসলে কোনো কিছুই করতেছে না। এগুলো তাদের গোটাটাই মানে কি বলবো যে মানসিক সমস্যার মধ্যে পড়ে আর কি। এদের বালিশ থেকে মাথা তুললেই খিঁচুনি এবং বমি হওয়ার একটা লক্ষণও আমরা দেখতে পাই। বলতেছি না এরা কোনো বেদনার অবজেকশন দেয় না, কিন্তু কিছু জায়গায় ব্যতীত, যেমন ফোঁড়া, আঙ্গুল হাড়া, এগুলোতে প্রচণ্ড ব্যথা হয়, পুঁজ নিষ্কাশন না হওয়া পর্যন্ত প্রচণ্ড ব্যথা থাকে, আর যখন পুঁজ নিষ্কাশন হয়ে যায় তখন আর ব্যথা থাকে না। এদের ফোঁড়াগুলা বিশেষ করে হিপ জয়েন্টে বাম দিকে বড় বড় ফোঁড়া হতে দেখা যায়। ঘুম ঘুম ধরতেছে আব্দুল মুতালিব ভাই? আচ্ছা, উল্লেখযোগ্য একটা লক্ষণ হচ্ছে এর চোখের মণি বিস্ফোরিত একটা লক্ষণ দেখা যায়। সাধারণত সব অসুখের সাথে আমরা দেখতে পাবো চোখের মণি অনেক বড় বড় হয়, মানে বিস্ফোরিত, যেটা বলে বাংলায় বলে বিস্ফোরণ হওয়া, মণি চোখের মণি বিস্ফোরণ হওয়া। বিশেষ করে শিশুদের যখন ভৎসনা করা হয়, যখন তাদেরকে গালমন্দ করা হয়, ঠিক সাথে সাথে আমরা দেখতে পাবো তাদের চোখমণি প্রসারিত হয়ে যাচ্ছে। এই লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ আর কি স্টেমোনিয়ামের। আচ্ছা, এদের যে প্রচুর কথা বলার যে অভ্যাস, সেই অভ্যাসটা এরা যখন ঋতুস্রাব অবস্থায় থাকে তখনও প্রচণ্ড কথা বলে। এদের উল্লেখযোগ্য আরেকটা লক্ষণ প্রচণ্ডতা তো থাকে এবং রক্তিম অবস্থা থাকে, চোখ মুখমণ্ডল লাল এবং গরম একটা অনুভূতি, মানে গরম ভাব থাকে, হাত দিয়ে ছুলেও গরম বোঝা যাবে। জ্বর অবস্থা থেকে শুরু করে যে কোনো অবস্থাতেই এদের ইন্নালিল্লাহ। আর 15 মিনিট সময় আছে, আমি তো বুঝতে পারিনি যে এত সময় কিভাবে চলে গেল। জ্বর এবং আনুষঙ্গিক লক্ষণের মধ্যে আমরা পাবো প্রচন্ড জ্বর, কিন্তু বেলেডোনার সাথে আমরা পার্থক্য করতে পারি কি, বেলেডোনার জ্বরটা এই আসে এই যায়, আর স্টেমোনিয়ামের জ্বর যায় না, একবারে আসা পর্যন্ত থেকে যাবে, অনেক জ্বর হয়, 104 105 জ্বর হবে, মাথা মুখমণ্ডল প্রচন্ড গরম হবে এবং অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলা ঠান্ডা হবে। এটা স্টেমোনিয়ামের একটা উল্লেখযোগ্য লক্ষণ। স্টেমোনিয়ামের আরেকটা লক্ষণ হচ্ছে তোতলামি করে এরা, শব্দ বলতে যায়, বিশেষ করে স্বরবর্ণ বলতে যায়, প্রথম শব্দ বলতে যায় আটকায় যায়। এই ক্ষেত্রে স্টেমোনিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আর কি। এর যুবক যারা আছে এরা বেশ ধর্মীয় ভাব দেখায়, ধর্মপ্রাণ এবং ধর্মীয় কথাবার্তা বলে,
কথা বলে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। এর মহিলা রোগী যারা আছে তারা প্রচণ্ড অহংকারী এবং গর্বিত হইতে দেখা যায়। এরা দ্রুত আনন্দ থেকে হতাশায় ডুবে যায়, খুব দ্রুত। এই অবস্থা পরিবর্তন হতে খুব বেশি একটা সময় লাগে না। এরা যখন ঘুম থেকে উঠে প্রথমে যেই দিকে দৃষ্টি পড়ে সেই দিকে ফ্যাল করে চায় থাকে, মনে হয় একদম কিছুই জানে না, কিছুই বোঝে না, এইরকম একটা ভাব এদের ভিতরে দেখা যায়। শুধু ঘুম থেকে উঠার পরে না, অন্য সময় আমরা এই লক্ষণগুলা দেখতে পাবো। শিশুরা আহ, এই এই রোগীরা সাধারণত হচ্ছে যখন অসুস্থ অবস্থায় থাকে চোখ অর্ধ খোলা অবস্থায় থাকে। আর যদি চোখ বন্ধ করে থাকে তাহলে কথা বলার জন্য কেউ যদি কথা বলে অথবা তাকে চোখ খোলার কথা বলে তখন তারা চোখ খুলে দেখে আবার হচ্ছে শুয়ে পড়ে। এরা এদের ক্রোধের কথা বলছি, প্রচণ্ড ক্রোধ এদের ভিতরে, প্রচণ্ড রাগ, নিজেকে নিজেকে খুন করতে চায়, নিজেকে আত্মহত্যা করতে চায় এবং অপরকে খুন করতে চায়। লোকজনের কাছে ব্লেড চায় যে তোমরা আমাকে রেজাল্ট দাও তো, আমি আমার গলাটা কাটে ফেলবো। এইরকম আক্রমণাত্মক নিজের নিজের উপরে এবং অন্যের হচ্ছে অন্যের প্রতিও ঠিক একই রকম। এদের ভিতরে আরেকটা বিশেষ মনোভাব আছে যে এরা মনে করে আমার অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে আলাদা হয়ে গেছে। এই বিষয়গুলো আমরা দেখতে পাই। এরা নড়াচড়া, স্পর্শ, আলো ইত্যাদিতে এদের শরীরের সমস্ত যে আছে আপনার আক্ষেপ, যে খিঁচুনিগুলা এগুলাতে বেশি হয়ে যায়। হিক্কার উল্লেখ করে একটা কথা বলছে যে হিক্কার জন্য না, অনবরত যে হিক্কাগুলো ওঠে সেই হিক্কাগুলোর জন্য স্টেমোনিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এদের মূর্ছা ভাব, যে মৃগীর পরে মূর্ছা ভাবের পরে নাক ডাকার একটা লক্ষণ আমরা দেখতে পাবো। আর দেখতে পাবো হচ্ছে এরা যখন হচ্ছে সরি আমার মনে হচ্ছে না, আমি মনে হলে হচ্ছে খিঁচুনির ক্ষেত্রে আমার, ও হ্যাঁ মনে হয়েছে, খিঁচুনির ক্ষেত্রে বা তর্কার ক্ষেত্রে, আমরা তর্কা বলি, আক্ষেপ বলি, খিঁচুনি বলি, এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো চোখগুলা, এই কারণে তো মুখ চোখ বাঁকা হয়ে যায় না, বাঁকা হওয়ার ফলে আস্তে 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 এদের চোখগুলা টেরা হয়ে যায়, চোখ টেরা হয়ে যায় এবং তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে এদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়। এদের হচ্ছে আমি অন্য লক্ষণগুলো বলতে থাকি, খুব সময় নাই, যতটুকু হয়। এদের প্রচন্ড পিপাসা থাকে বিশেষ করে টক জিনিসের, এবং টক খাওয়া পরে আবার প্রচন্ড পিপাসাও দেখতে পাই। ভিনেগার খাইলে বেশ উপশম বোধ করে। আবার যখন লালাস্রাব থাকে তখন এরা পানি খাইতে পারে না, তরল জাতীয় কোনো জিনিস খেতে পারে না। তাহলে যে হচ্ছে জলাতঙ্কের যে লক্ষণ, সেই লক্ষণগুলো প্রকাশ পায়। এর রোগীরা সাধারণত একগুঁয়ে হয়ে যায়। এরা ভূত দেখতে পায়, আগে যে কথা বললাম, এরা ভূত দেখতে পায়, ভূতের কণ্ঠ শুনে প্রেতাত্মার সাথে কথা বলে। এরা নানান রকম জীবজন্তু, কুকুর, বানর এদের শব্দ অনুকরণ করে, এদের মতো আচার আচরণ করে, এদের মতো অঙ্গভঙ্গি করে। একটু আমি বুঝছি, আমি লক্ষণ কমাই দিই। আমি বেশি আমাদের বেশি আলোচনা করলে মনে হয় শেষই হবে না, বেশি সময় নাই। মানসিক লক্ষণ আরো কিছু ছিল। এদের যে মাতাল অবস্থা, যে প্রচন্ড মাতালতা, মানে এদের লক্ষণটা আমরা কিভাবে বিচার করব, যে মাতালতা, প্রচন্ড যে মাতালতা থাকে না, একটা মানুষ প্রচন্ড নেশা করার পরে তাদের মানসিক অবস্থা যেই রূপ হয়, স্টেমোনিয়ামের রোগীদের মানসিক অবস্থা ঠিক সেই রকম বিকৃত মন হয়, খামখেয়ালি হচ্ছে এবং কাল্পনিক জিনিসপত্র দেখে, কাল্পনিক আচরণ করে। কাম বিষয়ের কথা আমি বলেছি যে হচ্ছে অতিরিক্ত অশ্লীল ভাষায় গান গান করে, কাম বিষয়ক কথাবার্তা বলে। আচ্ছা, আমরা কিছু অদ্ভুত লক্ষণের কথা বলি, অদ্ভুত বিরল লক্ষণের কথা। আমাদের সময় বেশি নাই, 10 মিনিট সময় আছে। অদ্ভুত এবং বিরল কিছু লক্ষণের কথা খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করতেছি। যে এরা হাত পা নাড়ে 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 হচ্ছে নাড়ার মাধ্যমে যেন সুতা টানছে, এরকম একটা অনুভূতি এরা দেখা যায়। বাতাস মুট করে ধরতে চায়, কাল্পনিক জিনিস ধরে বাতাসকে এভাবে মুট করে আটকানোর একটা চেষ্টা করে। তারপরে ভুল শব্দ ব্যবহার করে, সঠিক শব্দ খুঁজে পায় না, বিদেশি ভাষায়, সরি,
সরি, আমার একটা ফোন আসছিল তো, ফোনটা আবার এই ল্যাপটপে ঢুকে গেছে। তো হচ্ছে আহ, এরা বিদেশি ভাষায় কথা বলে। আমি সময় পাইলে বলতাম এই বিষয়ে, আমার অনেক খুব গুরুত্বপূর্ণ একটা কথা ছিল। এরা প্রচলিত শব্দ বাদ দিয়ে বিদেশি ভাষায় কথা বলতে আমরা দেখতে পাই। তারপরে নিচের দিকে মাটির দিকে তাকায়, চুপ করে বিশেষ কিছু খোটে মাটি নাড়তে থাকে, কি করতেছে এর কোনো কিছু পাওয়া যায় না। এরা হচ্ছে পাশ থেকে জীবজন্তু, জীবজন্তু লাফ দিয়ে যাচ্ছে এরকম বিষয়ে বলে সবাইকে, এবং নিজেরাও লাফ দিয়ে পালাতে চায়, লাফ দিয়ে জানালা দিয়ে বাইরে পালিয়ে পালিয়ে যেতে চায়। কালো মানুষ দেখে, কালো রঙের কথা বলে, মূলত দেখে না। মর্যাদা সম্পন্ন ব্যক্তি তার চারপাশের লোকজনকে চাকু দিয়ে মারার হুমকি দেয়, অথচ লোকটা খুব মর্যাদা সম্পন্ন ব্যক্তি। আসবাবপত্র ভাঙচুর করে, নিজেকে জানালা দিয়ে বাইরে হচ্ছে হচ্ছে সরি হচ্ছে নিক্ষেপ করার চেষ্টা করে। আমি জোরে কথা বলার জন্য কথা একটু আটকা যাচ্ছে, চেষ্টা করতেছি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য, সময় নাই। হাসে বিভিন্ন, হাসে এই কাঁদে, প্রচন্ড কথা বলে, এই বিষয়গুলো আমরা তো আগেই বলছি, এদের ভিতরে আমরা দেখতে পাবো। আমরা আর কথা ওদিকে আর না বাড়াই, আমরা হচ্ছে কিছু কমা বাড়ার বিষয় বলে আহ, আমরা আলোচনা হচ্ছে সংক্ষিপ্ত শেষ করে দিব, কথা আর বেশি বাড়ানো গেল না। বৃদ্ধি, বৃদ্ধি লক্ষণটা আমরা দেখি। এর হচ্ছে বৃদ্ধি লক্ষণগুলোর মধ্যে আমরা পাবো হচ্ছে একা থাকলে বৃদ্ধি, অন্ধকারে বৃদ্ধি, কেউ তাকে ছুলে বৃদ্ধি, উজ্জ্বল উজ্জ্বল জিনিসপত্র দেখলে বৃদ্ধি, উজ্জ্বল আলোয় কোনো কিছু গিলতে গেলে বৃদ্ধি, বিশেষ করে তরল পদার্থ, খুব গুরুত্বপূর্ণ সিমটম এগুলা। ঘুমের পরে বৃদ্ধি, ভয় পেলে বৃদ্ধি, স্রাব অবরুদ্ধ হলে বৃদ্ধি, মানসিক সংঘাতে বৃদ্ধি। এরপরে আমরা যেটা পাবো উপশম। উপশম কি? উজ্জ্বল আলোয়, আসলে এখানে একটু ভুল হয়েছে, উজ্জ্বল আলোয় হবে না, আলোয় আলোয় উপশম, সঙ্গী পেলে উপশম, গরমে উপশম, ঠান্ডা জলে উপশম। এর পরবর্তীতে আমরা দেখে নিই ক্রিয়াকাল। এর ক্রিয়াকাল মোটামুটি 14 দিন পর্যন্ত এই স্টেমোনিয়ামটা কাজ করে থাকে। এখন আমরা যারা আছি একসাথে, তাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমি এর মধ্যে দুই একটা কথা যেটা পাবো সেটা হচ্ছে বলে শেষ করে দেব। কারো যদি কোনো বিষয়ে কোনো কথা থাকে অবশ্যই আমাকে বলেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ জবাব দেওয়ার জন্য। এর আনুষঙ্গিক যে লক্ষণগুলো আমি বলি, মাথার ভিতরে এরা প্রায় বালিশ হইতে মাথা তুলে এবং কি যেন দেখে। অন্ধকার ঘরে প্রবেশ করলেই মাথা ঘুরে। শ্বাস প্রশ্বাসের লক্ষণের মধ্যে স্নায়বিক শ্বাসকষ্ট, আক্ষেপ, নিঃশ্বাস পায় না, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। উদরাময়ের ক্ষেত্রে আমরা পাইতে পারি পচা মাংসের গন্ধ বিশিষ্ট উদরাময়, এখানে স্টেমোনিয়াম খুবই ভালো। স্রাব অবরুদ্ধ হলে মস্তিষ্কের তলদেশে ঝিল্লিতে প্রদাহ হচ্ছে কর্ণস্রাব অবরুদ্ধ হলে মস্তিষ্কের মধ্যে প্রদাহের একটা লক্ষণ আমরা দেখতে পাবো। তারপরে আমরা কি পাবো? কাতরতা তো কথা বলেছি। আচ্ছা, নাকের মধ্যে আমরা যদি পাবো নাক থেকে রক্তস্রাব, হুপিং কাশির সময় রক্ত ঝরে পড়ে। মুখের মধ্যে আমরা পাবো হচ্ছে স্ত্রীলোকদের ঋতুস্রাবের সময় মুখে ইরিসিপেলাস হইতে দেখা যায়। মুখের বাইরে গোল একটা সাদা দাগ দেখা যায়। শিশুরা দাঁত ওঠার সময় দাঁত চাবায়, দাঁত চেপে চেপে ধরে। পাকস্থলী ও উদরের ক্ষেত্রে আমরা পাবো রুটি, শুষ্ক খাবারে অনিচ্ছা, মুখের শুষ্কতার জন্যই এই অনিচ্ছা হয়। উদরাময়ের সময় অত্যন্ত ক্ষুধাবোধ থাকে। হিক্কা উঠলে শিশু চিৎকার দিয়ে উঠে, হাত পা ছুড়ে। তারপরে পাবো হচ্ছে টক ঢেকুর উঠে, বুক জ্বালা করে, কখনো অম্ল জল বমন প্রভৃতি লক্ষণ দেখা যায়। বমির পর দুর্বল হয়ে ঘুমায় পড়তে আমরা দেখতে পাই। কারো কি কিছু বলার আছে? সময় নাই আমাদের, আমি দুই এক কথা বলে শেষ করে দিচ্ছি, তাই 5 মিনিট সময় আছে। এর মধ্যে যদি কেউ কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন। প্রসব সংক্রান্ত আরো বিভিন্ন অনেক কথা ছিল, মানসিক লক্ষণ অনেক ছিল, কিন্তু শেষ করতে পারি নাই, শেষ করা সম্ভব হয়নি, ছোট তারপরেও। রাত্রিকালে শিশুরা দাঁত কর্মর করে, চিবায়, মনে হয় কিছু খাচ্ছে, চপচপ করে শব্দ হয়। এই লক্ষণগুলো আমরা দেখতে পাবো। মূত্রযন্ত্রের মধ্যে আমরা মূত্র বিকৃতি, মূত্র থলিতে মূত্র অবস্থান করে না, মূত্র আসে না। সেই ক্ষেত্রে আবার দেখা যায় কি, টক জাতীয় যখন খাবার খায়, ভিনেগার যখন খায়, তখন আবার সুন্দর প্রসাব হতে দেখা যায়। আবার অনেক সময় প্রসাব বাইরে হয় না, অনেক কষ্ট করে দুই এক ফাটা প্রসাব পড়ে, সেই ক্ষেত্রেও কিন্তু টক জাতীয় খাবার খেলে প্রস্রাব ভালো হতে দেখা যায়। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এদের চর্মরোগগুলা চুলকানির পরে
লাল, উজ্জ্বল লাল এবং উত্তপ্ত গরম হয়ে যায়। আমি কিন্তু যখন যেখান থেকে মনে হচ্ছে তখন সেখান থেকে বলতে সময় নেই, সেই জন্য এলোমেলো এবং দু একটা কথা যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বলার চেষ্টা করতেছি। জননেন্দ্রের ক্ষেত্রে আমরা আগেই বলছি, শিশুরা সর্বদা লিঙ্গ টানাটানি করে, হাত দেয়, এই ধরনের বিষয় পাওয়া যায়। বিশেষ করে শিশুদের তর্কা বা আক্ষেপ পীড়ায় হলে লিঙ্গ ধরে টানাটানি করতে যদি দেখা যায়, সেই ক্ষেত্রে স্টেমোনিয়াম খুবই ভালো একটা মেডিসিন। বালকদের যখন যৌবন আগমন হয় সেই ক্ষেত্রে তারা প্রচন্ড রকম হচ্ছে হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে হস্তমৈথুন করার পরে যদি ধ্বজভঙ্গ দেখা যায়, সেই ক্ষেত্রে যদি স্টেমোনিয়ামের লক্ষণ থাকে, অবশ্যই আমরা স্টেমোনিয়াম ব্যবহার করতে পারি। পারি মানে করতে হবে। স্ত্রীলোকদের একটা উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে মাসিক চলাকালীন সময় এরা স্বামীকে কাছে পেতে চায় এবং তাদের সঙ্গমের চাহিদা বৃদ্ধি পায়। যখন মাসিক চলে তখন তারা সঙ্গম করতে চায়। এদের আরেকটা মজার বিষয় হচ্ছে স্ত্রীলোকদের পুরুষের শুক্র এবং স্ত্রীলোকদের রক্তে এবং অনেক ক্ষেত্রে গায়ের ঘামে মসুর, কাঁচা মসুর, মসুর বাটার যে একটা গন্ধ থাকে, সেই গন্ধগুলা দেখা যায়। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দেখা যায় যে ঘাড়ের আড়ষ্ট ভাব, তারপরে তারপরে আরো মেলা লক্ষণ আছে, মেলা বিষয় আছে, অনেক কথা আছে। জ্বরের হচ্ছে এদের ঘর্ম অবস্থায় অত্যন্ত পিপাসা দেখা যায়। জ্বরের ক্ষেত্রে ঘাম হয় মার্শলের মতো, কিন্তু জ্বর সারে না, বরং ঘামের পরে আরো অস্বস্তি বোধ আমরা লক্ষ্য করি। আর 3 মিনিট আছে। আব্দুল মোতালেব ভাই কিছু বলবেন না? অন্য কেউ কিছু বলবেন না? লোকজন তো 8 জন 10 জন ছিল, তারপরে তো আবার নাই। কারো কি কিছু বলার আছে? বলার নাই? আচ্ছা, কৃমির ক্ষেত্রেও কিন্তু আমরা স্টেমোনিয়াম ব্যবহার করতে পারি। কৃমির রোগের ক্ষেত্রেও আমি আগেও বলেছি যে কৃমি রোগের ক্ষেত্রেও খুব ভালো মেডিসিনের মধ্যে একটা হচ্ছে হচ্ছে স্টেমোনিয়াম। আচ্ছা, আলোচনা আমাদের আজকে এখানেই শেষ করে দেব। আগামী সপ্তাহে ইনশাল্লাহ হচ্ছে কোনো ডিজিজ নিয়ে তার চিকিৎসা এবং তার হচ্ছে আপনার অর্গানন, প্র্যাকটিস অফ মেডিসিন, রেপার্টরি একসাথে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করা হবে। সবাইকে আগামী দিনের অংশগ্রহণ করার জন্য অগ্রিম আহ্বান জানাচ্ছি। সবাই সাথে থাকবেন, আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন আমাদের। তো এই সবার জন্য শুভকামনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী দিন ইনশাল্লাহ আবারও নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।